আমার জেলার যাকে নিয়ে গেছিল, যার কাছে ফোন আসতো অমিত শাহের, তাকে তো নিয়ে গেছিল টাকা পয়সা দিয়ে, ভাড়া করে নিয়ে গেছিল আমাকে হারানোর জন্য। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই তৃণমূল দল প্রচার করেছিল অদিত চৌধুরী হিন্দু, বারবার হিন্দুকে ভোট দিয়েছো, এবার মুসলমানকে ভোট দাও, ক্রিকেটার মুসলমান তাকে ভোট দাও। ক্রিকেটার বেচারা সে কি করবে? টাকা পয়সা নিয়ে সে ওখানে চলে গেল, পরিচয় দিল কি আমি ইমামের ছেলে, ঘটনাচক্রে সে ইমামের ছেলে। পরিচয় দিল কি আমি মসজিদে বড় হয়েছি, আমি নামাজ পড়তে জানি, দিন রাত সে নামাজ পড়েছে। মসজিদে মসজিদে গিয়ে মৌলবীদের সেখানটা একটা করে কোরআন দিয়েছে। তারপর দিদি দেখলো যদি তাতেও না হয়, দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো। তার দলের এমএলএ হুমায়ুন কবির বলছে দাঙ্গা লাগানোর পর 30 ভাগ হিন্দু 70 ভাগ মুসলমান, মুসলমান মনে করে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। সেই ভিডিও নিয়ে দিদির দলের লোকরা হিন্দু গ্রামে গিয়ে বলল হিন্দুরা এক হোক, আর সেই মুসলমানদেরকে বলল তোমরা এতবার হিন্দুকে ভোট দিয়েছো, দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইজানকে ভোট দাও, তাহলে গুনাহ হয়ে যাবে। এই তো ভোট হয়ে গেল। দেখ এবার মজা। এই মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত গদ্দার, এই সমস্ত বিশ্বাসঘাতক, যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মির্জাফর আর ঘসিটি বেগম সবাইকে দেখতে পাচ্ছে বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রতীকে জিতেই তিনি হয়েছেন সাংসদ থেকে মন্ত্রী, এমনকি পাবলিক অ্যাকাউন্টস কমিটির দুবারের চেয়ারম্যানও হয়েছেন অধীর। এহেন কংগ্রেস নেতাকে হারাতে রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল ধর্মীয় মেরুকরণের তাস খেলে 2024-এর লোকসভা নির্বাচনে। এই হিন্দু নেতার গায়ে লাগিয়ে দেওয়া হয় বিজেপির তকমা। সংখ্যালঘু অধ্যুষিত সম্প্রীতির বহরমপুরের বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেদিন। হেরে যান অধীর। সেদিন তৃণমূলের যারা এই রাজনৈতিক কৌশল ঠিক করেছিলেন, সেই নেতাদের একটা বড় অংশ বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরায় তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূলের সাম্রাজ্য। হাত ছাড়েননি অধীর। আজ তিনি কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। আজকে পশ্চিমবঙ্গের যিনি চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী, তাদের হাত ধরেই নন্দীগ্রাম আন্দোলন করেই আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই মুখ্যমন্ত্রী আপনার দলের লোক ছিল, সে তো আপনার নারী নক্ষত্র সবকিছু জানে, হাঁড়ি কড়াই কোথায় কি আছে সব জানে। তাই আপনার দল ভাঙতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনার দল আজ তাসের ঘরের মতন ভেঙে পড়ছে, কারণ আপনি দল করেছিলেন একটা রাজনৈতিক লক্ষ্য নিয়ে, সেটা কি বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে, আর কিছু ছিল না। পলিটিক্যাল অবজেক্টিভ, পলিটিক্যাল প্ল্যাঙ্ক, আদর্শগত ভিত্তি, আইডিওলজিক্যাল মুডিংস কি ছিল? যে আমরা ক্ষমতা থেকে বামফ্রন্টকে সরিয়ে পশ্চিমবঙ্গে আমরা হিংসা মুক্ত বাংলা করব, এই তো ছিল। যেদিন বামফ্রন্ট সরে গেল, আপনার সামনে আর তো কোনো নতুন রাজনীতির লক্ষ্য দেখলাম না আমরা। তাহলে একটা দল তৈরি হয়েছিল শুধু বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য। বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার পর আপনার সামনে না কোনো রাজনৈতিক লক্ষ্য, না কোনো আদর্শগত ভিত্তি। আপনি চলতে লাগলেন খুনি, গুন্ডা, মস্তান, তোলাবাজ, সিন্ডিকেট, তাদেরকে নিয়ে আপনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে থাকতে চাইলেন। সরকারি টাকা বন্টন করো, পুলিশ দিয়ে মারো, বিরোধীদের খতম করো, ক্ষমতায় টিকে থাকো, এই তো আপনার খেলা। এই তো বাংলায় হয়েছে। 2016 সালে রাজ্যে তৃণমূলের দ্বিতীয় ইনিংসে কংগ্রেস গড় মুর্শিদাবাদ ভেঙে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায়। সেই প্রসঙ্গ তুলে এদিন অধীর দাবি করেন, যে খেলা একদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, আজ সেই খেলার শিকার হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভায় যখন আমাদের এমএলএদেরকে দল ভাঙিয়ে আপনার দলে সামিল করলেন, একটা এমএলএ কে আপনি তাড়িয়েছিলেন, একটা এমএলএ কে বলেছিলেন যে আগে কংগ্রেস ছেড়েছে, নির্বাচনে দাঁড়াও, তারপর আমি গ্রহণ করব। হ্যাঁ, আপনি আচারী, পরেরও ধর্ম শেখাও। আপনি নিজে অধর্ম করেছেন, এখন আপনি ধর্মের কথা বলছেন। আমাদের এতগুলো এমএলএ কে যে আমাদের দল থেকে কিনে নিলেন, এই যে আজকে যে লোকটা গেছে, যে ওই কে আমাদের তাহের এমপি, আর ওকে আমি এমএলএ বানিয়েছিলাম। তারা তো গেছিল তৃণমূল দলে, তখন তো মমতা ব্যানার্জির তার উকিল বাবুদের এইসব কথা আসেনি। তুমি যে খেলা খেলেছো সেই খেলা তুমি শিকার হয়েছো। সততা থাকলে ক্ষমা চাও বাংলার মানুষের কাছে।
যে আমি অন্যায় করেছি, বাংলা মানুষ ক্ষমা করুন আমাকে, বলতে হবে এটা। নাহলে আপনার সততা নিয়ে সকলের প্রশ্ন আছে, আমার তো আর থাকবেই। আমরা আপনার অত্যাচারের ভুক্তভোগী আমরা।